প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, আর কিবার ৪০০ বার এই স্লোগান সামনে রেখে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির দাবি ছিল তারা এবার ৪০০-র বেশি আসনে জয় পাবে, কিন্তু সেই লক্ষ্য পূরণ না হলেও টানা তৃতীয়বার সরকার গঠন করতে যাচ্ছে কি বিজেপি নেতৃত্বাধীন জোট। দেশটির ১৮তম লোকসভা নির্বাচনের ফলাফলে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি সমর্থিত এনডিএ পেয়েছে ২৯১ আসনে পর্যন্ত। এদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট আসন পেয়েছে ২৩৩টি। নির্বাচনী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনে চন্দ্রবাবু নাইডুর দল, টিডিপি ও নীতিশ কুমারের জনতা দল এর উপর নির্ভর করতে হবে বিজেপিকে। ২০১৯ সালের চেয়ে মোদির ভোট কমেছে ৯%। গেল জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী। সেই অযোধ্যায় সমাজবাদী পার্টির কাছে হেরেছে বিজেপি। কিছু কিছু আসনে বিজেপির পরাজয়ে বেশ কিছু প্রশ্ন এসেছে সামনে। নির্বাচনের ফলাফলে কি বড় ধাক্কা খেল মোদি ম্যাজিক? এসব প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনা বিষয় ভারতের নির্বাচন, কি বার্তা পেল মোদি। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক কূটনীতিক ও বিআইএসএস এর সাবেক চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ। অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে ভারতের নির্বাচন, কি বার্তা পেল মোদি। প্রথমে আমি শুরু করতে চাই পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো বাংলাদেশের হাই কমিশনার ছিলেন এবং একজন অ্যানালিস্ট হিসেবে পরিচিত ভারতে। এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, আজকে ফলাফল প্রকাশিত হচ্ছে, আসলে বিষয়টি কি বিশ্লেষণ আছে এ প্রসঙ্গে আপনার? দেখুন, 10 বছর সরকার চালিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা জেনারেলি একটা বিলিভ করি যে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে অ্যান্টি ইনকামবেন্সি অ্যাকচুয়ালি গোজ টু দি এক্সট্রিম, আর যে ইনকামবেন্ট গভর্নমেন্ট হয় তাকে হারিয়ে দেয়। সেটা কিন্তু এখানে হয়নি। কম ভোট পেয়েছেন, কিন্তু তবুও তারা সরকার বানানোর যে নাম্বারস আছে সেখানে তারা পৌঁছেছে। এটার কি মানে, এই বিশ্লেষণটা করা আমরা করেছি। আমি অলরেডি এখানে অনেক জায়গায় বলেছি যে এটার মানে হলো যে প্রধানমন্ত্রী মোদিজিকে তারা চেয়েছে ভারতের ভোটার, কিন্তু তারা অনেক জিনিস হয়তো পছন্দ করেনি বলে তাকে পুরো মানে যে একটা ম্যাসিভ মেজরিটি 400 পার ইত্যাদি ওটা দেয়নি। অন্যদিকে ইন্ডিয়া অ্যালায়েন্স কে সাপোর্ট করেছে, কিন্তু ওই কনফিডেন্সটা তারা দেখায়নি যে তাদের মেজরিটি দিয়ে যাতে তারা একটা নতুন গভর্নমেন্ট। আমি মনে করি যে এটা একটা মানে দিস ইজ আই সাপোজ দি সিচুয়েশন যেখানে নাইদার সাইড, মোদিজি হয়তো সরকার বানাবেন কিন্তু ওদের মেজরিটি হয়ে গেছে, তাই জন্য অ্যালায়েন্স যেটা আছে তার উপর অনেকে নজর দিচ্ছে যে কি হবে অ্যালায়েন্সে, কে কোন দিকে হয়তো যাবে, এইসব কথাবার্তা চলছে। কিন্তু ফাইনাল রেজাল্ট বেরোলেই তখন আমরা বুঝতে পারবো। এদিকে এখানে মিটিং হচ্ছে না, যারা পিনাক রঞ্জন চক্রবর্তী, এবং অনেকবার শোনা যাচ্ছে যে কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু যোগাযোগ করা হচ্ছে দুটি জোটের উপরে। অর্থাৎ সেই ক্ষেত্রে কি আপনি বললেন যে মোদী সরকার শেষ পর্যন্ত গঠন করে যাচ্ছে, কোনো বড় ধরনের কোনো পরিবর্তন আসতে পারে কিনা, কোনো ম্যাজিক পরিবর্তন আসতে পারে কিনা, এরকম কিছু মনে হচ্ছে কিনা আপনার কাছে? না, এইসব রিউমার চলছে, এখানেও দিল্লিতে চলছে। আমাদের তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে যেখানে সব রকমের রিউমার আমরা পাই। কিন্তু আমার ব্যক্তিগত যেটা ধারণা সেটা বলছি যে আমি মনে করি না যে মেজর একটা ড্রাস্টিক চেঞ্জ হবে।
আচ্ছা, তাহলে আরেকটি প্রশ্ন, যে নির্বাচনের আগে যে ধরনের একটি মোদি ওয়েভ সৃষ্টি হয়েছিল, জোয়ার সৃষ্টি করবার যে চেষ্টা হয়েছিল, আপনি যেটা বললেন যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এবং নানা রকম, আমরা সেই ধ্রুব রাঠির কথাও জানি যে ব্যাপক ধরনের প্রচারণায় নেমেছিলেন, এবং অনেক ভারতের ইন্টেলেকচুয়াল আছেন, তারাও মোদির এই প্রচারণাগুলোকে কেন্দ্র করে কিন্তু বেশ শঙ্কাগ্রস্ত হয়েছিলেন, যার ফলে প্রখ্যাত অর্থনীতিবিদ আমরা যেটা জানি, সকলে আমরা জানি যে যেটি প্রভাকর, যেটা নির্মলা সীতারামনের হাজব্যান্ড, তিনি বলেছিলেন যে এটা এই কনস্টিটিউশন পরিবর্তন হবে, ম্যাপ পরিবর্তন হবে, এবং একটা আশঙ্কার কথা বলেছিলেন, এবং এর ফলে একটি ইন্ডিয়া একটি সিভিল সোসাইটির মুভমেন্ট আমরা লক্ষ্য করেছিলাম বড় ধরনের, এবং সেই যে জয়ের লক্ষ্যটা মোদি করেছিল 400 আসনে, সেটি কেন ঘটল না? আমার মনে হয় দুদিক থেকে অনেক রকমের ন্যারেটিভ হয়েছিল। মানে লোকেদের ভয় দেখার জন্য একটা ন্যারেটিভ ছিল যে কনস্টিটিউশন বদলে দেবে, ইন্ডিয়া ডেমোক্রেসি আর থাকবে না, ইত্যাদি অনেক রকমের এরকম ন্যারেটিভ হয়েছে। এ কত লোক সেটা বিশ্বাস করেছে কি না করেছে, তো আমি মনে করি লোকাল ইস্যুস আর ডোমেস্টিক ইস্যুস, ইকোনমিক ইস্যুস, এইসব নিয়েই ইলেকশনের যারা ভোট দিয়েছেন আমাদের ভোটাররা, তারা এটা ডিসাইড করেছে। বড় বড় ইস্যু যেগুলো ইকোনমিক আছে, ফরেন পলিসি আছে, তাই নিয়ে লোকাল লেভেলে যে ভোটটা হয় অতটা তারা ইনফ্লুয়েন্স করে না। তবে লোকাল লেভেলে আমি যখন বলছি যে যে ক্যান্ডিডেটকে তারা, আর যে ইনকামবেন্ট ক্যান্ডিডেট সে তাদের জন্য কি করেছে, মোদী সরকার থেকে তারা কি পেয়েছে কি পায়নি, আর তাদের ইকোনমিক যে মানে এক্সপেকটেশন সেটা পূরণ হয়েছে কিনা, এইসব ব্যাপারে ইলেকশন। এবার নির্বাচন আমরা যেটা লক্ষ্য করেছি, অনেকে লক্ষ্য করবার চেষ্টা করেছেন যে যেটা বিজেপির যে প্রচারণাটা ছিল নির্বাচনকে কেন্দ্র করে, সেটি ছিল রাম মন্দির একটি ইস্যু, যেটা জানুয়ারিতে উদ্বোধন করা হলো। অন্য পর্যায়ে আমরা লক্ষ্য করেছি, অনেকে লক্ষ্য করবার চেষ্টা করেছেন যে কনস্টিটিউশন সংশোধনেরও একটা কথা উঠেছিল, সেখানে যে পরিবর্তন করবে হিন্দু রাষ্ট্র, এরকম একটা প্রচারণা ছিল, নানা রকম বিষয় ছিল। কিন্তু অনেকে বলবার চেষ্টা করেছেন যে মোদির বিজেপির যে প্রচারণা, নির্বাচনী যে প্রচারণা ম্যানিফেস্টো, সেগুলিতে বিশেষ করে অর্থনৈতিক এজেন্ডা বা অন্যান্য এজেন্ডা, যে বাস্তব যে এজেন্ডাগুলো, এগুলো তো লক্ষ্য নিয়ে ছিল না। অনেকে বলেছেন যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন। এই প্রসঙ্গে কি বলবেন আপনি? না, আমি বলবো যে এইসব যে রাম মন্দির ইত্যাদি, আর যেরকম ডিভিজিভ ডিভিজিভ, কিন্তু দেখুন ডিভিজিভ পলিটিক্স দুদিক থেকেই হয়েছে। একদিকে মোদিজির ডিভিজিভ পলিটিক্স, অন্যদিকে অ্যালায়েন্সের, ইন্ডিয়া অ্যালায়েন্সেরও ডিভিজিভ পলিটিক্স ছিল। আমরা বলবো যে কাস্ট, শিডিউল কাস্ট, দলিত, আর কাদের কত রিজার্ভেশন দেব, এগুলো আমি মনে করি এগুলো একটা এক ধরনের ডিভাইসিভ পলিটিক্স। তো দুদিক থেকেই হয়েছিল। কিন্তু একটা কথা আমি বলতে চাই, ফান্ডামেন্টাল ইন্ডিয়ান ভোটার ইজ ভেরি সেকুলার। ইন্ডিয়ান ভোটার জেনারেলি আমি বলতে পারবো যে তারা এই যে রাম মন্দির হয়ে গেল তাই জন্য আমি ভোট দিয়ে দেবো মোদিজিকে, সেটা হলো না, because they consider other factors as equally important and Ram Mandir not as important. তো এটা আমাদের একটু ভেবেচিন্তে দেখতে হবে যে এরকম ভাবে মানে আমরা যেটা মনে করি যে রাম, obviously যারা রাম মন্দির করেছে তারা হয়তো ভেবেছিল this will be a factor in their favor in the election. তা হয়নি। তার মানে কি, what conclusion can be drawn from? তার মানে হলো যে Indian voter by and large is not swayed by completely religious kind of activism, or this is what I feel. তবে ধর্মকে ব্যবহার করবার একটি প্রবণতা ছিল এবারের নির্বাচনে। সরি, ধর্মকে ব্যবহার করার একটি প্রবণতা এবার নির্বাচনে ছিল, আপনি বলতে চাইছেন? হ্যাঁ, ছিল তো বটেই। মানে যে নট ওপেনলি বাট অবলিকলি ধর্মকে ইউজ করা হয় মাঝে মাঝে এখানে নির্বাচনে। সেটা তো আমরা দেখেছি, বাংলাদেশেও সেটা হয়, আমি তো সেটাও দেখেছি। আর কিন্তু সেটার ফলাফল কি হবে সেটা সামটাইমস ইজ ইন ডাউট, এন্ড দিস ইলেকশন শোজ দ্যাট ধর্মকে ব্যবহার করে যে আমি জিতে যাব, I will go past the post and get a huge majority, that has not worked.
অর্থাৎ আপনি বলতে চেয়েছেন যে আলটিমেটলি আসলে মানুষ সেকুলার সেদিকেই চলে গেছে, মানুষ ধর্মকে ব্যবহার করার বিষয়টি শুভ হয়নি। ভারতের যে ঐতিহ্য, ভারতের যে হারমোনি, সেকুলার ভারত, সেদিকেই মানুষ এগিয়েছে আপনি বলতে চেয়েছেন। I think by and large Indian voters don't like disharmony, and normal people, I would say, আম জনতা যাদের আমরা বলি, যারা ভোট দেয়, তারা মনে করে যে একটা সোশ্যাল ফ্যাব্রিক যেটা আমাদের আছে তাকে ডিস্টার্ব করা হয়তো is not a very wise thing to do, and by voting as they have done হয়তো তারা সেটাই ইন্ডিকেট করছে যে, or I think the more important factor যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে are various local issues, economic, jobs, unemployment. You see, India এখন একটা peculiar situation এ আছে. While our GDP is growing at 8.5%, but unemployment has not reduced to the extent that people think it should. So there are a vast majority of young people who are looking for jobs, who don't have full-time jobs, তারা হয়তো কিছু করছে daily basis কিংবা whatever. But I think the economic issue, India has the largest young population in the world. So these are factors, and they are all voters. তারাও decide করছে যে আমরা কোন দিকে যাব. But I think this is not a decisive vote for any one side. তাহলে আপনি বলতে চেয়েছেন যে কোন ফ্যাক্টর, অর্থনৈতিক ইস্যুটাই কি প্রধান কাজ করেছে নির্বাচনে? I think so. Because as আপনি বললেন যে মানে বিভাজন কিংবা ধর্ম ইত্যাদি এটা তো কাজ করলো না। তাই জন্যই I have to reach that conclusion that there are other factors in this election that have influenced. ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে আমি যাচ্ছি মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে। আপনার কি বিশ্লেষণ আছে? ভারতের নির্বাচন তো আপনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন, এবং যে বিষয়গুলো, ফ্যাক্টরসগুলা কথা বললেন জনাব পিনাক রঞ্জন চক্রবর্তী, আপনি কি মনে করেন? রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী যে কথাগুলো বলছেন তার বেশিরভাগ কথার সাথেই আমরা একমত, এবং উনি তো ওখানে বসে করছেন এবং উনি ওখানকার একজন ভোটার, তো ওনার কথার উপরে আমরা নিশ্চয়ই অনেক বেশি গুরুত্ব দিতে পারি। তবে দু একটা বিষয়ে আমার একটু ভিন্ন মত আছে। সেটা হচ্ছে, যেমন একটি কথা উনি বলেছেন, ভারতীয় ভোটার মূলত অসাম্প্রদায়িক। এই ইলেকশনে আমি মনে করি যে সেটা তারা প্রমাণ করেছেন যে তারা সাম্প্রদায়িকতা থেকে সরে আসছেন। কিন্তু গত দুই ইলেকশনে আমরা ওইটা বলতে পারি না, কারণ গত দুই ইলেকশনে তো কট্টরপন্থী সাম্প্রদায়িকতা বিজয় হয়েছিল এবং বিভিন্ন রকমের হেড স্পিচ দিয়ে মানুষকে অনুপ্রাণিত করা হয়েছিল এবং মানুষ অনুপ্রাণিত হয়েছিল। সুতরাং এটা বলা যায় যে মানুষ কখনো কখনো এই ধরনের হেড স্পিচ বা চরমপন্থার দ্বারা বক্তব্য দিয়ে প্রভাবিত হন, কিন্তু তারা আবার ফিরে আসতে পারেন। গণতন্ত্রে এটাই হলো সৌন্দর্য, এবং ভারতীয় গণতন্ত্র যে শেষ হয়ে যায়নি বা একেবারে কোনো চরমপন্থার দিকে চলে যায়নি, সেটারই একটা বড় প্রমাণ এবারের নির্বাচন, যে তারা এখানে ভোটাররা, সাধারণ মানুষ তাদের কথা বলেছেন, এবং সেটা ওই রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের যে রেটরিক্স আছে সেটার দ্বারা তারা পুরোপুরি সোয়েড হন নাই। এইটা আমি মনে করি যে অত্যন্ত পজিটিভ একটা জিনিস। এখান থেকে আমরা সবাই নানান কিছু শিখতে চেষ্টা করতে পারি, এবং আমাদের দেশের যে ভোটাররা তারাও তো সেগুলো দেখছেন। সুতরাং সেটা আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটা একটা পরিবর্তনের সূচনা কি, এরকম একটা চিন্তা আমাদের আসতে পারে। একদিকে চলে যাচ্ছিল, আবার এখন অন্য দিকে যাচ্ছে। এই পেন্ডুলামের সুইং কিন্তু সবসময় বিভিন্ন দেশের রাজনীতিতেই হয়, এবং এখানে আমরা কি সেই পেন্ডুলামের সুইংয়ের একটা শুরু আবার দেখছি কিনা, এবং তার ফলে হয়তো আগামী দিনগুলো অন্যরকম হবে। এখানে একটি কথা খুব মনে পড়ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে কিন্তু একটা রাইটওয়ার্ড সুইং অনেক দিন ধরে হয়েছে। এক্সট্রিম রাইটরা এগিয়ে যাচ্ছিল বারবার, এবং সেটা একটা ভীতি সঞ্চার করছিল সাধারণ মানুষের মধ্যে বা অনেক জায়গায়। কিন্তু সেখান থেকে কিন্তু এই যে ভারতে আমরা অন্তত দেখলাম যে সেখান থেকে সরে আসবার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এইটা কিন্তু আমি এটাকে একটা ইতিবাচক। তাহলে আপনি কি মনে করেন যে কি কি বিষয়গুলো কাজ করেছে ভারতীয় নির্বাচনে এবার, এবং যেটা অনেকে বলবার চেষ্টা করেছেন যে অর্থনৈতিক ইস্যুগুলো এসছে, অ্যান্টি ইনকামবেন্সি বিষয়গুলো আছে, আপনি কি মনে করেন? এই বিষয় তো নিশ্চয়ই আছে, অ্যান্টি ইনকামবেন্সি আসে,
একটা সময় পরে মানুষ ইয়ে হয়ে যায় যে না এরা যা যা বলছে তারা তো সব কিছু করতে পারছে না, আমাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না, তখন মানুষ অ্যান্টি ইনকামবেন্সিতে নিশ্চয়ই ইয়ে হয় আর কি, প্রভাবিত হয়। আরেকটি জিনিস হচ্ছে যে এই যে কথাটা বললাম আমি, যে যেই সব কমিটমেন্টস দেওয়া হয়েছিল সেই কমিটমেন্টসগুলো তো সব ফুলফিল করতে পারেননি। অনেক কিছু করেছেন কিন্তু যেমন যে কি বলা যায় আনএমপ্লয়মেন্টের কথাটা আসছে, এবং বিভিন্ন জায়গায় একটা জিনিস ভারতের যে বিভিন্ন যে অঙ্গরাজ্য ইয়েগুলো আছে, প্রভিন্সেসগুলো আছে, তাদেরও বিভিন্ন রকমের ডিম্যান্ডস আছে, তাদেরও বিভিন্ন রকমের প্রয়োজন আছে। সেইগুলো যদি ঠিক মতন ফুলফিল করা না হয়, এক মানদণ্ড দিয়ে সবাই তো আর ইয়ে করে না, তো তারা দেখছে যে তাদের স্বার্থগুলো রক্ষা হচ্ছে না, তখন তারা সেটার বিরুদ্ধে চলে আসে। আঞ্চলিক দলগুলো নিয়ে আপনি কি বলবেন? যে আমি মনে করি যে এই যে এখন এইবারে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাননি মোদির দল বিজেপি, তার ফলে কিন্তু আঞ্চলিক দলগুলোর শক্তি বৃদ্ধি হবে, তারা একটা চাপ সৃষ্টি করবার সুযোগ পাবে, তাদের স্বার্থগুলোকে তারা সামনে নিয়ে আসতে পারবে বলে আমি ধারণা করি। আরেকটি কথা আমি বলতে চাই যে এই যে এতদিন ধরে যে কট্টরপন্থী বক্তব্য যেগুলো আসছিল সেগুলো যে সঠিক নয়, সেগুলোর বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে আবার মানুষের বিবেকে এটা নাড়া দিচ্ছে যে ওইগুলো আসলে ভালো কাজ নয়, ভালো কথা নয়। ভারত পিছিয়ে যাচ্ছিল, এর ফলে ভারতের যে ভাবমূর্তি ছিল পৃথিবীব্যাপী সেইখান থেকে ভারত সরে যাচ্ছিল। মানুষ ভোটাররা এবারে ভারতকে আবার সঠিক জায়গায় ফেরত নিয়ে আসার চেষ্টা করছে, সেইটা একটা বড় কারণ আমি মনে করি। যে তাদের যে গত 10 বছর যে বিজেপি ক্ষমতায়, রাষ্ট্রের ক্ষমতায় ছিল, তাহলে একটু রাইটটা কি ছিল না তাহলে মনে করতে পারেন আপনি? দুইবার তো জনগণ নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে, তাহলে তখন জনগণ বেশিরভাগ মানুষ মনে করেছিল যে এইটা বোধহয় একটা ভালো পথ, কিন্তু তারা এতদিন পরে বুঝতে পারছে যে এইটা সঠিক পথ নয়, সেই জন্য তারা সেখান থেকে সরে আসছে। এটা আমি মনে করি একটা ফ্যাক্টর, এবং সেই জন্যে যে ওইটা ইয়ে হারিয়েছে। যদিও নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন আব কি বার 400 পার, কিন্তু সেই 400 পার তো হয়নি, অনেক আগের তুলনায় তাদের কমে গেছে ভোটের পরিমাণ। তো সুতরাং এর থেকে বোঝা যায় যে মানুষ চিন্তা করে, হয়তো একসময় তারা বিভিন্নভাবে সোয়েড হয়, তাদেরকে একদিকে টেনে নিয়ে যাওয়া যায় বিভিন্ন রকমের উত্তেজক বক্তব্য দিয়ে, কিন্তু একসময় মানুষ আবার নিজেদের চিন্তার মাধ্যমে সঠিক পথে ফিরে আসতে পারে, এবং সেটারই একটা আমি মনে করি যে একটা উদাহরণ এবার আপনি দেখলেন আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আবার আসবো জনাব আবু সাইদ খান, আপনার কি মূল্যায়ন আছে ভারতের নির্বাচন নিয়ে? এবং নানা বিষয়গুলোতে এখানে উঠে আসছে, বিশেষ করে যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করা হলো, সেখানেই খবরে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে বিজেপির আসন বেশ কিছুটা কমেছে, এবং যেটি রাম মন্দির নির্মাণের পরেও কিন্তু সেখানে অবস্থিত খান জনাব সেখানে কিন্তু বিজয়ী হতে পারেনি। তাহলে কি বার্তা আসছে? বার্তাটা কি? প্রথমত হচ্ছে ধর্মকার ততটা কাজ করেনি, অর্থাৎ হিন্দি এবং হিন্দুস্তান এই যে বলে মানুষের মধ্যে যে বিভাজন রেখা টানার চেষ্টা হয়েছিল, এবং যেটা খানিকটা ফলও দিয়েছিল, কিন্তু সেখান থেকে মানুষ সরে এসেছে। এটা একটা আমার কাছে মনে হয় যে এটা ভারতের অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ শক্তি খানিকটা ঘুরে দাঁড়িয়েছে, এবং সেই সঙ্গে কংগ্রেসও খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। কংগ্রেসের যে জীর্ণ দশা ছিল সেখান থেকে কংগ্রেস কিন্তু কিছুটা জ্বলে উঠেছে, এটা প্রমাণ হয়। আর একটা বিষয়টা হচ্ছে যে এখানে রাষ্ট্রযন্ত্র তাদের হাতে ছিল, সুসংগঠিত দল ছিল, বিরাট কর্মী বাহিনী ছিল। পক্ষান্তরে 1 বছর আগে গড়ে ওঠা ইন্ডিয়া জোট খানিকটা ভঙ্গুর অবস্থা ছিল, এবং তাদের নিয়ে কে প্রধানমন্ত্রী হবে সেটা নিয়েও কনফিউশন ছিল, সেটাও স্পষ্ট হয় না। তা সত্ত্বেও সেখানে জনগণ মোদী সরকারকে তারা সেইভাবে মানে আগের জায়গায় তারা রাখে নাই। তো এই যে জায়গাটা, এটাকে আমার মনে হয় যে একটা ডেভেলপমেন্ট। এখানে ভারতের দীর্ঘদিন গণতন্ত্র চর্চা এবং যে ধর্ম নিরপেক্ষ রাজনীতির যে মানসভূমি গড়ে উঠেছিল, সেখান থেকে জনগণ সেদিকে তাকিয়েছে, অর্থাৎ মোদি ম্যাজিককে কিছুটা ছিন্ন করেছে বলে আমার মনে হয়। এবং সেই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি যে ভোটের প্যাটার্নও যদি আমরা লক্ষ্য করি যে হ্যাঁ, এখানে আঞ্চলিক দলগুলো ভালো করেছে, এখানে জনগণের ভিতর অর্থনৈতিক। আচ্ছা, আঞ্চলিক দলগুলো ভালো করবার কারণ কি? বরাবর এমন একটি প্রবণতা লক্ষ্য করা যায়, এর কারণটা কি? এটা ভারত একটা ইউনিয়ন স্টেট,
ভারতে তো সব জায়গায় সুষম উন্নয়ন হয় নাই, সব দেশে হয়, ভারতে হয়নি। ভারতে বিভিন্ন রকম আঞ্চলিক সমস্যা রয়েছে যেগুলোকেও সেইভাবে অ্যাড্রেস করা হয়নি। আর একটা হচ্ছে যে ভারতের, হ্যাঁ, একটা ফেডারেল গভর্নমেন্ট, কিন্তু ভারতের রাজ্যগুলোর চেয়ে এখানে কেন্দ্রীয় ক্ষমতাটা অনেক কেন্দ্রীভূত। যেমন যেটা যুক্তরাষ্ট্রে যদি আমরা লক্ষ্য করি যে সেখানে স্টেটস গুলো অনেক শক্তিশালী এবং তারা তাদের মতো করেই পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু ভারত অনেক ক্ষেত্রেই খানিকটা কেন্দ্র নির্ভর। তো এই বিষয়গুলো রয়েছে, যে কারণে আঞ্চলিক অনেক দলগুলোর এবং স্থানীয় বিভিন্ন একটা টানাপোড়েন রয়েছে, এবং রাজ্যগুলো মনে করে যে অনেক ক্ষেত্রে তারা নিজেদেরকে ডিপ্রাইভ হয়েছে বলে মনে করে, এবং তাদের নিজস্ব অধিকার নিয়ে তারা বিভিন্ন সময় কথা বলে, যেগুলো কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাষ্ট্র সরকার মানে রাজ্য সরকারের এক ধরনের দ্বন্দ্ব চলছে, এক ধরনের টানা পড়েন দীর্ঘদিন ধরে চলে আসছে, যে কারণে তাদের আলাদা এজেন্ডা এবং আলাদা রাজনৈতিক দাবি দেওয়া রয়েছে, এবং জনগণ সহজেই তার অবস্থানগত কারণে সেখানে আকৃষ্ট হয়। এবং তাদের ক্ষেত্রে এর বাইরেও যে সামগ্রিকভাবে যে অর্থনীতির বিষয়টা, যে মানে বিভিন্ন স্লোগান দিয়ে মানে অর্থনৈতিক দাবি দেওয়াগুলোকে রাখা হয়েছিল। অর্থাৎ যখন মানুষ তার অর্থনৈতিক দাবি, তার জীবন মানের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এইসব দাবি তুলেছে, তখন তাদের মুখে জয় শ্রীরাম কিংবা সাম্প্রদায়িক স্লোগান ধরিয়ে দিয়েছে, বিভাজন রেখা টানার চেষ্টা হয়েছে, যেটা নিশ্চয়ই ভারতের, আমি বলবো গণতান্ত্রিক আমি এবং ধর্মনিরপেক্ষ জনগণ সেটাকে পছন্দ করে নাই, কিংবা জনগণের একটা অংশ তারা সেটা পছন্দ করে নাই। সেখানে উল্টো হওয়া তারা বইতে শুরু করেছে, যেটা হয়তোবা আগামী 5 বছর আগামী নির্বাচনে সেটা দেখবার বিষয় যে আসলে ভারত কোন দিকে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় ভারতে ধর্মনিরপেক্ষ শক্তির মধ্যে একটা বোঝাপড়া এর মধ্যে দিয়ে শুরু হয়েছে, এবং জনগণের মধ্যেও একটা বোধের উদয় হয়েছে যে ভারত সব মানুষের ভারত, ভারত হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ভারত। এবং এই যে যে চর্চাটা দীর্ঘদিন ধরে ভারতের মানবভূমি তৈরি করেছে, সেখানে আমার মনে হয় যে একটা শক্তির খানিকটা হলেও আভাস দেখা দিয়েছে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। জনাব পিনাক রঞ্জন চক্রবর্তী, দুটি প্রশ্ন। সেটা হচ্ছে যে আমাদের দুজন আলোচকের বক্তব্য শুনে একটি অ্যানালাইসিস আপনি দিবেন, অন্যটি হচ্ছে যে নির্বাচনের আগে যে বিষয়টি ভারতে ব্যাপক আলোচিত হয়েছিল, নির্বাচনের আগে ক্ষমতাসীন একটি দলের অর্থাৎ মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় কেজরিওয়ালকে, তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া আছে, যেটা ভারতে কখনো হয়নি, এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা প্রেক্ষিতে কিন্তু একটি ধরনের বিশ্লেষণ ছিল যে নির্বাচনের অর্থাৎ নিরপেক্ষতা নিয়ে সংশয়ের কথা বলেছিল, যেটা সর্বশেষ যেটা ঘটল যে বুথ ফেরত যে একটা জরিপ ছিল, সেই জরিপে কিন্তু পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জিকে দেখা হয়েছিল যে মাত্র 13টি আসন বেঁচে দেওয়ার বিষয়টি ছিল। সামগ্রিকভাবে এই বিষয়ে আপনার মূল্যায়নটা কি আছে? দেখুন, অনেক রকমের অ্যালিগেশনস আছে যে দুজন চিফ মিনিস্টারকে মানে কেস করে, অবভিয়াসলি কেস করে, কিন্তু সরকার থেকে কেস হয়েছে, কিন্তু তাদের যে জেলে পাঠানো ওটা কিন্তু কোর্ট থেকে হয়েছে, সরকার পাঠায়নি তাদের। এই কথাটা লোকে ভুলে যায় যে কেসের উপর নির্ভর করে কোর্ট থেকে অর্ডার হয়েছে যে হ্যাঁ তাদের কাস্টাডি, জেল কাস্টাডিতে দেওয়া। তো এটাকে এখন অনেকভাবে অনেক অনেক লোকে এটাকে ইউজ করে বলেছে যে না সরকার করেছে। তো হতে পারে দ্যাট অ্যালিগেশন ইজ অলসো দেয়ার, কিন্তু আমি মনে করি যারা পিনাক-রঞ্জন চক্রবর্তী, একটি ছোট্ট একটি প্রশ্ন আপনাকে করি। সেটা হচ্ছে যে আপনি বললেন যে ভারতের এই গণমাধ্যমের সূত্র ধরেই আলোচনা করছে, আমাদের তো অ্যানালাইসিস মানে আমরা যে সেখানে থাকিনি, সেখানে বলবার চেষ্টা করা হয়েছে যে ইলেকশনের আগে তাদের কেন গ্রেপ্তার করা হবে, একটা দিক। অন্যটি হচ্ছে পশ্চিমবঙ্গে অভিযোগ আছে যে শুভেন্দু অধিকারী, যিনি বিজেপি তৃণমূলে ছিলেন, তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ ছিল, কিন্তু যখনই তিনি বিজেপিতে যোগদান করলেন তখন সব কিছু তিনি মুক্ত হয়ে গেলেন। এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমে এসছে, আমি সেই সূত্রদের আলোচনা আপনার কাছ থেকে ছুড়ে দিচ্ছি। এইসব আছে, there is no denying the fact that এগুলো এসেছে, তার মধ্যে কি পলিটিক্স আমি আর ওর মধ্যে যেতে চাই না, being an apolitical person myself. Obviously there is politics, obviously there are issues on which government has taken a position, but I must remind you that many of these cases have gone to court,
এটা এটা এই নয় যে ধরে আপনাকে বাড়ি থেকে ধরে ঘাড় ধরে জেলে পুরে দিলাম, এটাও নয়। that is a wrong impression. They have gone to court and the কোর্টে এখনো কেস চলছে। এই যে আপনি একজন কথা বললেন যে তাদের কেসগুলো কি হলো, যারা বিজেপি জয়েন, তাদের কেস কিন্তু চলছে, যতদূর আমি জানি তাদের কেস চলছে। তো তাদের কিন্তু ভার্ডিক্ট যদি হয় কিংবা কোনো কনভিকশন হয়, there is no escape for them. I mean, in fact, once it goes to the court, Indian judiciary is very, very independent. And once it goes there, so I don't think there's an escape for these people. The fact is, অনেকে মনে করে যে এই কেস, একটা জিনিস আমি বলতে চাই যে these cases are not brought out of thin air. There is some evidence behind it. Otherwise, no court in the world, and particularly Indian courts, which guard their freedoms, so ferociously, যে তারা তাকে জেলে পাঠিয়ে দিল। নিশ্চয়ই এভিডেন্স প্রডিউস করা হচ্ছে। Now we can argue that এদের পেছনে কেন লাগা হয়েছে, there is a, and you can say very well that there is a political agenda. But I am trying to say that the legal cases brought in the court have not been dismissed. তার মানে there is some evidence or something that the prosecuting agencies have brought. এটা একটা ফ্যাক্টর। আমার বাকি তো আমি সহমত যে আপনারা আমার প্যানেলিস্টরা যা বললেন, মুন্সি ভাইকে তো আগেও আমার সাথে we have been on a panel and so we have discussed these things. So by and large, I think we have covered most of the ground. Now, much of it is in the realm of speculation. Eta keno holo, why did the voter not vote overwhelmingly for the NDA, etc., etc. Now, ভারতে ইলেকশনে সবসময় একটা সারপ্রাইজ আসে মাঝে মাঝে। UPA 1, UPA 2, 10 বছর তারা পাওয়ারে ছিল UPA, দ্যাটস কংগ্রেস and allies. তারা হেরে গেল। কেন হেরে গেল? কি কারণ ছিল? এরা তো হারেনি, অ্যাটলিস্ট 10 বছর পরে এখনো হারেনি। So there is something, you have to compare these two situations and then reach your conclusions, in the sense that NDA has been brought down several notches in terms of their vote share and the seats they have got. But they have not lost, in the sense that they have not been reduced to a minority, the NDA, and that they are unable to form the government, and India Alliance has got an overwhelming majority. This is where we are. যে একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নেই। দর্শক শুভরাত্রি, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি ওহাব মন্ডল বলুন। আমি তিনজন আলোচকের কাছে এই প্রশ্ন রাখতে চাই যে ভারতের মতো একটা বড় গণতান্ত্রিক দেশ, 97 কোটি ভোটার, 62% ভোট পড়ছে, ব্যাপক একটা ভোট, পৃথিবীর ইতিহাসে অন্য অন্য রাষ্ট্রে এ ধরনের কোনো ভোট পড়ে নেই। তো যেভাবে হোক সেখানে নির্বাচন হয়েছে, নরেন্দ্র মোদী আবারও ক্ষমতার দিকে যাচ্ছে। আমরা পার্শ্ববর্তী আমাদের বন্ধু রাষ্ট্র দেশ, আমরা দীর্ঘদিন তিস্তার পানি নিয়ে সংকটে আছি। এইবার কি আমরা তিস্তার পানি আশা করতে পারি? যেহেতু এখানে মমতা ব্যানার্জি গত নির্বাচনে এর চেয়ে কম আসন পেয়েও আমাদেরকে বিরোধিতা করছিল। এখন মমতা ব্যানার্জির জন্যই কি এটা পাওয়া সম্ভব হবে না, না আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেগুলো আছে আমরা তিস্তার পানিটা আশা করতে পারি কিনা? ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, একটি বিরতির পর আসবো এই আলোচনায়। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় ভারতে নির্বাচন, কি বার্তা পেলে মোদি। ফিরছে আলোচনায়। এই পর্যায়ে আমি যাচ্ছি মুন্সি ফয়েজ আহমেদ, আপনারটি বিশ্লেষণ শুনতে চাই। একজন দর্শক প্রশ্ন করেছেন যে যেহেতু নির্বাচনটি হয়েছে ভারতের এবং বাংলাদেশ অর্থাৎ সাবকন্টিনেন্ট উপমহাদেশে, কিন্তু ভারত একটি বৃহত্তর দেশ এবং তাদের উপর অনেক কিছু আমাদের নির্ভর করবে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের অনেক কিছু অনেক নির্ভর করে। একজন দর্শক প্রশ্ন করেছেন এবং ভারতের নির্বাচনটা বাংলাদেশে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে বলে আপনি মনে করেন? যেহেতু প্রথমে আমাদের যে দর্শক যে প্রশ্ন করেছেন সেখানে যাওয়ার চেষ্টা করি।
সেটা হচ্ছে তিস্তার পানির বিষয়ে। এই ইলেকশনের কারণে কোনো রকমের প্রভাব পড়বে কি পড়বে না। এখানে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে প্রধানমন্ত্রী মোদি একসময় কমিট করেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি একটা কথা দিয়েছেন যে আমাদের দুজনের শাসন আমলে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে। তো এখন যখন অনেক কিছু আশা কম দেখা যায়, তারপরেও আমরা কিন্তু আশা করি। সুতরাং এই যে একটা কথা দিয়েছেন, সেটার প্রতি আমরা, যেহেতু তিনি আবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, যে এখন তিনি যদি নিজের থেকে বলেন যে না আমি আর প্রধানমন্ত্রী হব না, সেটা অন্য কথা। নাহলে এখন সবাই আমরা ভাবছি যে উনি প্রধানমন্ত্রী হবেন, তাহলে আমাদের আবার তাকে মনে করিয়ে দেবার একটা সুযোগ আছে যে এটা করেন। আর এখানে একটি নতুন ঘটনা ঘটেছে, সেটা ঠিক ইলেকশনের আগে যখন ভারতের পররাষ্ট্র সচিব জনাব কোয়াত্রা ঢাকা এসেছিলেন, তখন তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে একটি আলাপ করেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে আমরা যে তিস্তা বেসিন নিয়ে আমাদের অঞ্চলে বা বাংলাদেশের ভেতরে তিস্তা বেসিন নিয়ে আমরা একটা পরিকল্পনা করছি, একটা মাল্টিপারপাস মেগা প্রজেক্টের একটা চিন্তাভাবনা করছি। তো সেইটা এবং সে ব্যাপারে ইতিমধ্যে খবরের কাগজে এসছে যে আমরা চীনাদের সাথে আলাপ করেছি ইত্যাদি। এখন উনি এসে বললেন যে ভারত এই প্রজেক্টে, এই মাল্টিপারপাস প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী। তো এর ফলে হলো কি, একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হলো। এখানে বাংলাদেশের ইয়েটা হলো যে না, আমরা হয়তো একজনের সাথে আগাচ্ছিলাম, কিন্তু এখন আরেকজন যখন আগ্রহ দেখাচ্ছেন, সুতরাং আমাদের দুজনের সাথেই তো আলাপ আলোচনা করা প্রয়োজন। সুতরাং সেখানে আলাপ করার ব্যাপারে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভারত আমাদের সাথে যদি তিস্তা চুক্তি, যেটা আমরা আগে মোটামুটি এগ্রিড হয়েছিল, সেটা যদি সই করি, তাহলে একরকম পরিস্থিতি হয়, তাহলে পানি একরকম আসবে আমাদের এখানে। সেটার উপরে ভিত্তি করে প্রকল্পটা তখন আবার রিভিজিট করার সুযোগ থাকে। আর যদি ভারত আমাদেরকে পানি না দেয় এবং বলে দেয় যে না, পানি তো আমরা দিতে পারছি না, কিন্তু তোমরা যে প্রকল্প করছো সেখানে আমরা বিনিয়োগ করতে আগ্রহী, তখন আমাদের চিন্তাটা একটু অন্যরকম হয়ে যায়। সুতরাং সেই জিনিসটা আমার মনে হয় ভেবে দেখার সুযোগ আছে সবার। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তাই এই ভিজিটের পরে একটা কথা পরিষ্কার করে বলেছেন যে উনি ভারতীয় পররাষ্ট্র সচিবকে বলেছেন যে হ্যাঁ, তোমাদের আগ্রহ আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে প্রজেক্টটা হবে, এটা হবে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী। তো সেইটা যদি আমার বন্ধুরা সবাই আমার বন্ধু, যেহেতু আমাদের নীতিটা হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, তো সুতরাং সবাই আমার বন্ধু, চীন আমার বন্ধু, ভারত আমার বন্ধু, মার্কিন যুক্তরাষ্ট্র আমার বন্ধু, জাপান আমার বন্ধু। এর মধ্যে যে আমাকে আমার স্বার্থ অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী সবচেয়ে ভালো শর্তে এই কাজে সাহায্য করতে পারে, আমরা তার সাথেই যাব। এবং আমার বন্ধু হিসাবে অন্যান্য বন্ধুরা তাতে আমাদের সাথে তাদের মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, কারণ সবার সাথে আমরা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ প্রজেক্ট করছি। তো সুতরাং আমি মনে করি যে এই বিষয়টি এইভাবে চিন্তা করার বিষয় আছে। তবে খুব জরুরি হয়ে পড়েছে এখন, যেহেতু ভারত আগ্রহ দেখিয়েছে, ভারতের পক্ষ থেকে একটা হয়তো নির্বাচন গেলে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত ভারতের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো খুব শিগগিরই হয়তো ভারতে যাবেন। সবাই আমরা জানি যে আলোচনা করছি যে জুন মাসেই কোনো এক সময় তিনি জুন মাসের শেষের দিকে হয়তো ভারতে যাবেন। তখন তো উনি নিশ্চয়ই এই প্রসঙ্গ তুলবেন এবং তখন আমরা আশা করব ভারত একটি অত্যন্ত ক্যাটেগরিক্যাল একটা উত্তর আমাদেরকে দিতে পারবে যে তারা পানি দিতে পারবে কিনা, যে চুক্তি আমরা করেছিলাম মোটামুটি সেই চুক্তি অনুযায়ী আমাদেরকে পানি দিতে পারবে কিনা। যদি না পারে সেটাও তাইলে আমাদেরকে সেই সময় জানিয়ে দেয়, যদি তাহলে আমরা সে ব্যাপারে আমাদের তিস্তা নিয়ে, কারণ আমাদের তো মানুষের কষ্ট হচ্ছে, সেই কষ্টটা সিদ্ধান্ত আসতে পারে, একটা সিদ্ধান্ত নিতে। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। পিনাকরঞ্জন চক্রবর্তী, আপনি বলেন যে ভারতের নির্বাচনটি হলো একটি, আমাদের বক্তা যারা বলবার চেষ্টা করলেন এবং ভারতীয় গণমাধ্যম বলবার চেষ্টা করেছেন যে বেশ কিছুটা ইন্ডিয়া জোট জেতার ফলে একটি সেকুলার অ্যাটমসফিয়ারও সেখানে ক্রিয়েট হয়েছে। অন্যদিকে আমাদের দর্শক এক্ষেত্রে বাংলাদেশের উপরে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে না, বাংলাদেশের নির্বাচন প্রসেস, নির্বাচন অ্যাটমসফিয়ার, সেকুলার নর্মস যেগুলো আছে, যেটি অত্যন্ত ইনএভিটেবল পার্ট অফ ডেমোক্রেসি, সব কিছু মিলে কী ধরনের প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশে। অন্য একটি দিক হচ্ছে তিস্তা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, ভারতের নতুন সরকার আসবে, নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে একটি অসাধারণ সম্পর্ক, ভারত এবং বাংলাদেশের অবিচ্ছেদ্য সম্পর্ক, উচ্চমাত্রার একটি সম্পর্ক আমাদের আছে। কোনো প্রভাব আসবে নতুন করে, আপনি বলুন।
দেখুন, ভারতের ইলেকশনের কি প্রভাব পড়বে বাংলাদেশে সেটা দেখা যাবে, বলতে পারছি না যে কি হবে এক্স্যাক্টলি। কিন্তু এই যে একটা, আমি যেটা বললাম, আমরা সেটা নিয়ে কথাও বলেছি, যে একটা যে সেকুলার ট্রেন্ড যেটা, সেটা আমি মনে করি বাংলাদেশের ভোটাররাও সেটা নোট করবে। আর বাংলাদেশের সেকুলারিজম ইজ ভেরি স্ট্রং, সেটা আমি মনে করি সেটা হয়তো আরো স্ট্রেংথেন হবে। তো আমার তো মনে হয় যে ভারতের ইলেকশন থেকে একটা লেসন্স ক্যান বি ড্রন বাই এভরিবডি, আই মিন নট জাস্ট বাংলাদেশ। আর বাংলাদেশের ইলেকশনে আগে যে নেক্সট ইলেকশনে কিরকম ভাবে সেটা হবে, কিংবা এটার কি ইনফ্লুয়েন্স হবে, এখন ইটস টু আর্লি টু টেল, বিকজ ইট ইজ intrinsically mixed with Bangladesh's internal politics. ভারতের কি ইনফ্লুয়েন্স, ওটা একটা অন্য ব্যাপার। তিস্তার ব্যাপারে আমি বলবো যে আমাদের দিক থেকে চেষ্টা অনেক হয়েছে এটাকে কোন রকম ভাবে, এই যে আমরা একটা এগ্রিমেন্ট করেছিলাম যেখানে ওয়াটার শেয়ারিং ফর্মুলাটা এগ্রি করা হয়েছিল, এটা অফকোর্স স্টেট গভর্নমেন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট, এটাতে রাজি হয়নি, কখনো রাজি হয়নি। আর ওইখানেই ঝুলে গেল ব্যাপার, বিকজ আমাদের কনস্টিটিউশনে যা লেখা আছে তাতে ওয়াটার ইজ অন দি স্টেট লিস্ট। আগে অনেক চেষ্টা হয়েছিল যে ওয়াটার ইস্যুস গুলোকে ইউনিয়ন লিস্টে আনা। আমাদের এখানে কনস্টিটিউশনে 3টে লিস্ট আছে, ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট। কনকারেন্ট যেখানে legislation can be done by federal as well as, ফেডারেল বলি না আমরা, সেন্ট্রাল বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট। কিন্তু এখানে একটা ভিটো পাওয়ার আছে, ইফ আই মে ইউজ দ্যাট ওয়ার্ড, ভিটো ফর দ্য স্টেট গভর্নমেন্ট। আর স্টেট গভর্নমেন্টের থেকে এখনো ওদের যে ধারণা যে এই ফর্মুলাটা, এটা আমি আগেও বলেছি, ইট ইজ ওয়েল নোন, যে ওই ফর্মুলাটা গোজ এগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট। সো we are there now. I mean, politics এখন will change a bit. Election হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলে তৃণমূল কংগ্রেস ভালো করেছে, বিজেপি অতটা ভালো করেনি, ইত্যাদি। তারপর প্রশ্ন হলো যে প্রকল্প যেটা কথা হচ্ছে, যে প্রজেক্ট যেটা তিস্তা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি জলের মানে শেয়ারিংটা যদি না হয় ঠিক মতো, তাহলে প্রকল্পর কি লাভ? রাইট। জলটা না থাকলে, কিংবা জল যদি ফ্লো না করে, বা what will you do with the প্রকল্প? Just waste of money. I mean, we have to go step by step. আগে ওয়াটার শেয়ারিং না করলে, ওই প্রকল্পটা করলে, I don't know how it will benefit both countries. I'm not so sure. We are interested যে এটা যদি একসাথে হয়, যে জলের যে ভাগ যেটা আমরা যদি করতে পারি, সাইন করতে পারি, we can assure, যেরকম গঙ্গা ওয়াটার ট্রিটি ছিল, assured সাপ্লাই ছিল, ইত্যাদি। The same model is being applied. তাহলে প্রকল্প makes a sense, otherwise it doesn't make any sense. তাহলে পশ্চিমবঙ্গ সরকার তো সবসময় ভিটো দিয়ে আসছে বাংলাদেশের তিস্তার পানি চুক্তিতে, সেক্ষেত্রে এখানে বা ভারতীয় কেন্দ্রীয় সেক্রেটারি এসে যেটা বলছেন যে তিনি তিস্তাবারে যে সহযোগিতা করবেন, সেক্ষেত্রে তো তাহলে হচ্ছে না, যেহেতু পশ্চিমবঙ্গেও তার ভিটো ক্ষমতা আছে। যে ফরেন সেক্রেটারি যেটা বলেছে সেটা হলো যে আমরা জলের যে শেয়ারিংটা আছে, ওয়াটার শেয়ারিংটা, সেটা আমরা করব, আর ওটা করার সাথে সাথে আমরা প্রকল্পতেও আমরা যোগদান করব। আমি উই উইল পার্টিসিপেট। কতদূর সম্ভব হবে কি না হবে, এখন কি সেটা সম্ভব হবে? এখন প্রেক্ষাপটে I don't know. I mean, এখন নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন আসবে 2025, তার আগে কি করবে তারা? All those politics will come in. I'm certain politics will be interfering with the best of desires that we have. এখানে আমি ছোট্ট একটু ইন্টারাপশন করতে চাই, যদি অ্যালাউ করেন। সেটা হচ্ছে ছোট্ট করে, আমি যে সাইদবার্গে যেতে হবে আমাকে। হ্যাঁ, ঠিক আছে। সেটা এই যে জলের শেয়ার যদি আমরা না পাই,
যেটা কথাটা এখন আমরা পাচ্ছি না, তো তাহলেও কিছু আমাদের করতে হবে। এখানে একটা কথা বলছি আমি, while the sharing formula is there but not agreed in a formal agreement, তার মানে এই নয় যে জল বন্ধ হয়ে গেছে। এখন যে অবস্থা আছে, কথাটা হচ্ছে যে বন্ধ হয়নি, জল কমেছে, একদম কমেছে, আর বন্ধ হয়নি। যেই কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না, এইটা হচ্ছে সমস্যা। এখন কথা হলো যে অবস্থা আছে সেই অবস্থার থেকে আমাদের লোকজনকে, ওই দুপারের লোকজনকে কিভাবে আমরা কিছুটা রিলিফ দিতে পারি সেই চেষ্টাটা করা হচ্ছে। যে তিস্তা ব্যারেজের কথা বলা, অলরেডি তিস্তা ব্যারেজ একটা আছে, কিন্তু এটাকে আরো সংস্কার করার বিষয় আছে, এটাকে আরো সংস্কার করার বিষয় আছে। কারণ জল পেলে একরকম, জল না পেলে আর একরকম, সেইটা হলো কথা। জল না পেলেও আমরা না, এটা ঠিক না, জল না পেলেও আমাদেরকে কিছু না কিছু করতে হবে। তো সেই জিনিসটা এখন চিন্তা করা হচ্ছে, যেহেতু আমরা জল পাচ্ছি না তাই। কিন্তু জল যদি আমাকে কালকে যদি বলে দেওয়া হয় না ভারতের থেকে জল পাওয়া হবে, ওই চুক্তি অনুযায়ী দেওয়া হবে, তাহলে আমাদের প্রজেক্টের যে এখন ধারণা আছে সেটা পাল্টে যাবে, এটাই আমি বলছি। ধন্যবাদ। আবু সাইদ খান। না, দুটো প্রকল্প এক না, একটা হচ্ছে জল পাওয়া, মানে একটা জলের প্রসঙ্গে বলছি, তিস্তা ব্যারেজ অন্যটি হচ্ছে যে ভারতের নির্বাচনটা বাংলাদেশের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করতে, রিজাল্ট, জনগণের যে ট্রেনটা ভারতের আমরা লক্ষ্য করেছি, যে সেকুলার একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি, নির্বাচনে পরিবর্তনের ধারার আমরা লক্ষ্য করেছি, নানা বিষয়ে লক্ষ্য করেছি, সেই প্রভাবটা কি বিস্তার করতে পারে বাংলাদেশের জনগণের উপরে? আমি তিস্তা সূত্র ধরে আসছি। একটা হলো ওয়াটার শেয়ারিং এর ব্যাপার, অর্থাৎ পানি ভাগ পাওয়া, ন্যায্য ভাগ পাওয়ার ব্যাপার। এটা ভারত কতটুকু দিবে না দিবে, এটা আসলে এটা আমার অধিকারের বিষয়। এই অধিকারের প্রতি ভারতের গণতান্ত্রিক সরকার এবং ভারত সরকারের সম্মান দেখানো উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে হলেও আমরা ন্যায্য না, সেটা ভারতের কেন্দ্রীয় সরকার তো বলেছে দিতে চায়, যেহেতু যেটা বলেছেন জনাব পিনাক রঞ্জন চক্রবর্তী, যে অর্থাৎ স্টেট পাওয়ারের, স্টেটের একটা ভিটো পাওয়ার আছে। তারপর এখানে আরেকটা জিনিস আছে, ন্যায্যটা কি, ন্যায্যটার নাম্বারটা কি? ন্যায্যতার তো আন্তর্জাতিক আইন রয়েছে এবং সেখানে হচ্ছে উজানের, ওখানে অনেক ডিবেট আছে, ওখানে অনেক ডিবেট আছে যে আপনারা নরমালি 50-50 ডিমান্ড করেন, রাইট? জানি না আপনি জানেন কিনা, আমি তো ইলেকশন নেগোসিয়েশন, 50-50 ডিভিশন যেটা ডিমান্ড হয় সেটা সবসময় সম্ভব হয় না। আফটার অল তিস্তা বেসিন যেটা যদি দেখা যায়, আমাদের দিকে বেসিন অনেক বড়, আপনাদের দিকে ওই বেসিনটা কম। আমাদের দেশে যত পপুলেশন ডিপেন্ডেন্ট, আপনাদের এখানে অতটা নয়। So now you have to take into factors other than just 50-50. জল একটা নদী, আমাদের 54 রিভার্স আছে, একটা নদীকে যদি ডিমান্ড করা হয় যে না 50% আমরা পাবো, 50% আমরা, সেটা অফকোর্স হয় না। কেন, এই ফর্মুলা যেটা আমরা এগ্রি করেছি সেটাতেও 50-50 হয়নি, নেগোসিয়েশনের পর ডিসাইড করা হয়েছে যে ওকে 34%। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, বার্তাটা কি দাঁড়াচ্ছে জনাব আবু সাইদ খান? আমরা তিস্তা ব্যারেজ আলোচনা করতে পারছি না, এই নির্বাচনের কি বার্তাটা আপনি 10 সেকেন্ডে বলুন, আমরা সময় শেষ। এইটা আমি একটা লাইনে বলি যে দুটো জিনিস আলাদা। অতএব এখানে তিস্তা প্রকল্প ভারতের ইনভলভমেন্টের মধ্য দিয়ে যেন পানির যে শেয়ার পাওয়ার বিষয়টা আড়াল না হয়ে যায়। আর একটা হচ্ছে, হ্যাঁ, ভারতের নির্বাচনে তো একটা শিক্ষা তো রয়েছে যে ভারতের নির্বাচনে এক ধরনের জনগণ যে ভোট দিয়েছে এবং সেখানে ধর্মনিরপেক্ষতা ক্ষেত্রে একটা হাওয়া বইছে, সে হাওয়া নিশ্চয়ই বাংলাদেশকে প্রভাবিত করবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে আর একটা হলো যে ভারতের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা হচ্ছে যে সরকার স্থায়ী নয় এবং জনগণ এর ইচ্ছাই এটা পরিবর্তন হয়, ইনএভিটেবল। ধন্যবাদ আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।